চেষ্টা করছি। অর্থাৎ সারা বিশ্ব পরিবেশ নিয়ে কি কাজ করছে আর আমরা কি করছি, আমরা কোন অবস্থায় আছি, এটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। এটাকে আমরা যুদ্ধ বলতে পারি। অনেকে হয়তো এখন বুঝতে পারছি না যে আগামী 10 বছরের মধ্যে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাবো। 2024 আমাদেরকে তার একটা অংশ, অর্থাৎ 100 ভাগের হয়তো 1 ভাগ দেখিয়ে দিয়েছে যে গরম কোথায় যাবে, তাপমাত্রা কোথায় উঠবে। জলবায়ু পরিবর্তন কি ভয়ঙ্কর ভাবে আমাদের আঘাত হানছে, এটা আমরা টের পাবো আগামী 2-3 বছরের মধ্যে। আমাদের হাজার হাজার মানুষ মারা যাবে, সেটি শুধু শহরে নয়, উপকূলে, গ্রামে, নদী চরে। আমরা টেরই পাবো না যে এই লোকগুলো মারা গেল কিভাবে। আমরা অনেকেই জানি না, আমরা কাউন্ট করছি এখন 10 জন 20 জন যে তারা হিট স্ট্রোকে মারা যাচ্ছে, কিন্তু শত শত লোক যে এই গরমের কারণে, তাপমাত্রার কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি মাসে নানা রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তার হিসেব আমাদের খাতাপত্রেও নেই। আমরা কোনোভাবে সেটা আমাদের গণমাধ্যমেও প্রকাশ করতে পারছি না। কত ধরনের রোগে আমরা আক্রান্ত হচ্ছি, কত ধরনের রোগবালাই নতুন করে আমাদের কাছে আসছে, এটি বিশ্ব যেগুলো সংস্থা গবেষণা করছে তারা জানে। আজকে প্রথম আলোতে একটি রিপোর্ট বেরিয়েছে, আপনারা দেখবেন। তারা বলছে যে জলবায়ু পরিবর্তনের সাথে যে তাপমাত্রা বাড়বে, তার সাথে সাথে নতুন নতুন ভয়ঙ্কর কিছু রোগে এসে আমাদের হানা দেবে, যেগুলো থেকে বের হওয়ার আমাদের কোনো সুযোগ থাকবে না। কারণ আমরা জলবায়ু পরিবর্তনের যে ধাক্কার মধ্যে এসে পড়েছি, তার ধাক্কা শুধুমাত্র আমাদের শরীরে যে লাগছে তা কিন্তু নয়। এটি পানিতে লাগছে, এটি গাছগাছালির মধ্যে লাগছে, এটি বনের মধ্যে গিয়ে লাগছে, এটি নানাভাবে সবকিছুকে আক্রান্ত করছে। অর্থাৎ সাধারণ যে জীববৈচিত্র্য, ধরা যাক যে একটি ধানের যে খাদ্যপ্রাণ বা একটি চালের যে খাদ্যপ্রাণ, সেটি ধ্বংস হচ্ছে। সেটি একটা মানুষ ভাত খেলে আগে যে রকমের শরীরে কাজে রাখতো, এই টেম্পারেচারের কারণে যে ধানটি বা চালটি উৎপাদন হচ্ছে, সেই টেম্পারেচারের সেই উৎপাদন ফসল কিন্তু মানুষের শরীরে সেই সকল খাদ্যপ্রাণ সরবরাহ করতে পারছে না। আমরা সায়েন্টিস্ট না, কিন্তু আমরা সাংবাদিক বা গবেষক কিংবা আমরা এই আন্দোলনের একজন কর্মী, আমরা এটা বুঝতে পারছি। কারণ এই পৃথিবীতে সামনের যে যুদ্ধ, সামনের যে লড়াই, সেটি কিন্তু জলবায়ুকে ঘিরেই হবে। কারণ আমরা কোনো কিছু দিয়েই আমরা ঢেকে রেখে এই পৃথিবীকে রক্ষা করতে পারবো না, যদি না ন্যাচার, প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম যে সংবাদটি আমাদের সামনে আসছে, সেটি হচ্ছে যে আমাদের পানি সংকট। এর মধ্যেই আমাদের গবেষকরা বাংলাদেশের তারা বলেছেন, আমি খুবই চমৎকার বলেছেন আমাদের ফাইয়াজ খন্দকার ওশান নেটওয়ার্কের, যে কার্বনের কি দাম ডায়মন্ডের চেয়েও বেশি হয়ে যাবে। কার্বন আমরা হয়তো দেখতে পাচ্ছি না, অনেকেই মনে করেন কার্বন বলতে যে ব্যাটারির মধ্যে থাকে একটা স্টিক, ওইটা। হ্যাঁ, এরকম লাখ লাখ টন, কোটি কোটি টন কার্বন আমরা প্রতিদিন বাতাসে ছেড়ে দিচ্ছি। আমাদের ন্যাচারাল যে রিসোর্স, আমাদের যে হাওয়া বাতাস, সেটি কালো হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। আর সেই বিষ আমরা আমাদের নিঃশ্বাসে, আমাদের শরীরে, আমাদের ফসলে, আমাদের পানিতে আমরা মিশিয়ে নিচ্ছি। পৃথিবীতে সবচেয়ে দামি হবে পানি। আমরা এখন কিনি না নানা রকমের লিকুইড জিনিস খাবার জন্য, অনেকেই কোল্ড ড্রিঙ্কস বলি, অনেকেই ওয়াইন বলি, অনেকেই হুইস্কি বলি, এর চেয়েও দামি হবে পানি। গতকালকে আমার এক বন্ধু একটা বেসরকারি উন্নয়ন সংস্থার ইনচার্জ হয়ে জয়েন করেছে খুলনার কয়রায়। তাকে আমি রাতের বেলা ফোন করলাম, দোস্ত কি খবর, তোমার ওইখানকার মানুষজনের খবর কি কেমন আছে? সবচেয়ে বড় যে সমস্যাটা এখানে করছে সেটা হচ্ছে যে পানি আমাকে কিনে খেতে হচ্ছে। খুলনার ওই অংশের কয়রার 10 বছর আগে মানুষ স্বাভাবিকভাবে কুয়া টিউবওয়েলের পানি খেতে, এখন তারা খেতে পারছেন না। তাদেরকে ডিপ টিউবওয়েলের পানি ওই জারে করে দিয়ে যায় সমস্ত বাসা বাড়িতে, সেই পানি তারা খাওয়ার কাজে ব্যবহার করে। হাঁড়ি পাতিল ধোয়া কিংবা রান্নাবান্নার কাজগুলোতেও এই পানি ব্যবহার করতে হয়। অর্থাৎ কেনা পানি ব্যবহার করেন খুলনা, বাংলাদেশের একটা উপকূলীয় উপজেলা, সেখানকার মানুষ লবণাক্ত পানির সংকটের কারণে পানি কিনে খাচ্ছে, যেটা ঢাকা শহরের কর্পোরেট অফিসগুলোতে আমরা সাপ্লাই পানি কিনে খাই, যেরকম মিনারেল ওয়াটার। এই হচ্ছে আসছে, আস্তে আস্তে আসছে, 10 বছরে আসছে। 20 বছরে তাহলে কোথায় আসবে? খুলনা শহর কিংবা তারও কাছাকাছি চলে আসবে। 40 বছর পরে ঢাকা শহরেও পাওয়া যাবে না। এই সংকট কি? আমরা যে পরিমাণ পানি মাটির গভীর থেকে তুলেছি, এটা আমাদের ওই যে খালেদ ভাই আছেন এখানে, উনি প্রকৌশলী, যদিও ওয়াটার প্রকৌশলী না, কিন্তু ওনারা কাজ করছেন তো ঢাকা শহর বা বড় বড় শহরগুলো, তো ওনারা জানেন আগে ডিপ টিউবওয়েল বসাতে কত ফিট যেতে হতো, এখন কত ফিট যেতে হয়। এখন কেউ একটা বাড়ি প্ল্যান করতে গেলে তার ডিপ টিউবওয়েলের হয়তো 300-400 ফিট গভীরে যেতে হয়। আগে কিন্তু 80 ফিট 100 ফিট এসে পানি পাওয়া যেত, সরি মিটারে পাওয়া যেত। তো দুর্দশা এবং সংখ্যার যে জায়গাগুলো থেকেই আজকে আমি বলবো যে বাংলাদেশে অনেক বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে, কিন্তু আরো দরকার, এর কয়েক গুণ বেশি দরকার। কারণ
একটা রেভলিউশন দরকার, একটা আন্দোলন দরকার, একটা যুদ্ধ দরকার, যাতে সবাই মিলে আমরা এমন একটা ভয়েস রেজ করতে পারি যে আমরা একেবারে খাদের কিনারে, মানে আপনার কি বলবো, একবারে আগ্নেয়গিরির লাভার কাছে চলে আসছি, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচতে হবে। আর আমরা যদি বাঁচতে না পারি আপনারাও বাঁচতে পারবেন না। আমি কাদের উদ্দেশ্যে বলছি? যে সকল দেশ এই কার্বন ইমিশন, কার্বন নির্গমন বা দূষণের জন্য মূল দায়ী, তারা চায়না, আমেরিকা, রাশিয়া, যারা অস্ত্র তৈরি করে, যারা বড় বড় কারখানা তৈরি করে আমাদেরকে মালামাল সাপ্লাই করে, যারা আমাদের কাছ থেকে ডলারে এই সকল টাকা নিয়ে যায় রপ্তানি করে, সেই সকল দেশ। এই সকল দেশকে তো দায় দায়িত্ব নিতে হবে, কারণ তারা যদি আমাদের কাছ থেকে স্পোর্ট করে পয়সা নেয় আর এরকম কার্বন নির্গমন করে, তাহলে দায় দায়িত্ব তাদেরই আছে বেশি, আমাদের দায় দায়িত্ব নেই। আমরা কিন্তু বড় বড় কারখানাও করি এরকম যে আমাদের এরকম হাজার হাজার লাখ লাখ টন কার্বন আমরা বাতাসে ছেড়ে দিচ্ছি, তাও তারা তাদের ক্ষতির কারণে আমরা আজকে এই তাপমাত্রার শিকার হয়েছি। আমাদের পানি লবণাক্ত হয়ে গেছে, ভবিষ্যতে আমরা বন্যা, খরা, নানা রকমের বড় বড় দুর্যোগের মুখোমুখি হতে চলেছে। আপনারা কি জানেন যে এবারে বাংলাদেশের যে শস্য প্রধান বা ফল প্রধান এলাকা, নওগাঁ, রাজশাহী, দিনাজপুরে যে ফসলগুলো হয় বা শস্যগুলো হয়, ফলগুলো হয়, মানে আমাদের আম, লিচু, এর উৎপাদন 75% কমে গেছে শুধুমাত্র তাপমাত্রার কারণে। আপনারা এবার আম খাবেন কিন্তু আমের টেস্ট পাবেন না। আপনারা এবার লিচু পাবেন, লিচুর সাইজ ছোট হয়ে গেছে। কাঁঠাল পাবেন কিন্তু কাঁঠালে দেখবেন যে অযথাই অন্যরকম একটা টেস্ট চলে আসে। তো এই যে আমাদের ইকবাল হাবিব এসছেন, তাকে করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, এলাকায় কোনো রকমের কেউ কোনো খারাপ কাজ করলে কথা বলি, কিন্তু কেন সারা দুনিয়া জুড়ে এখন পরিবেশ জলবায়ুর ক্ষতি করতে যে এত ধনীরা, এত প্রভাবশালীরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা উঠে পড়ে লেগেছে, আমরা তাদের বিরুদ্ধে কেন কথা বলবো না? আপনি আমি সবাই কিন্তু ক্ষতির শিকার। এখন যে ঢাকা শহরে যারা আছি, তারাই যে শুধু এরকমের গরমের কারণে অসুখে আক্রান্ত হচ্ছি, আমাদের পরিবারে নানা রকমের আর্থিক ক্ষতি হচ্ছে, গড় আয়ু কমে যাচ্ছে, আমাদের দৈনন্দিন খরচ বাড়ছে, তা কিন্তু না। একজন গ্রামের কৃষক, তারও কিন্তু শারীরিক সক্ষমতা কমে যাচ্ছে, তারও কিন্তু আয়ু কমে যাচ্ছে, তারও কিন্তু অসুখ বিসুখে টাকা পয়সা খরচ বাড়ছে, তারও কিন্তু ফসল ফলানোর জন্য যে রকমের ক্ষমতা দরকার সেটি কমে যাচ্ছে। তার মানে সামগ্রিক একটা ক্ষতির মুখোমুখি আমরা হচ্ছি। আমরা আজকে যে এই জাতীয় সেমিনারটাতে উপস্থিত হয়েছি, আজকে যারা আপনারা এখানে এসেছেন, যারা জানতে চান, বিশেষ করে জুম বাংলা ফাউন্ডেশনের যারা এই বার্তাগুলো নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বেন, কাজ করবেন, আপনারা আজকে এখানে এসেছেন যে সেমিনার থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষাটি আপনাদের এলাকায় কিংবা আপনাদের সংগঠনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় সেটি নিয়ে কাজ করবেন। তো এখানে যারা বিশেষজ্ঞ আসছেন তারা সবাই জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের একটা শপথ নিতে হবে যে আমরা একটা যুদ্ধে নেমেছি। This is the fight against protection of আমাদের ক্লাইমেট। মানে আমরা জলবায়ুর বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী যে রকমের অন্যায় অবিচার চলছে সেটাকে আমরা ঠেকাতে চাই। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে এবং প্রকৃতি নির্ভর কার্যক্রমগুলো আমাদের চালাতে হবে। বিশেষজ্ঞরা বলবেন, আমি একজন সাংবাদিক হিসেবে বলতে চাই, আমরাও এই লড়াইয়ে কিন্তু মানে একজন ফাইটার হিসেবে কাজ করছি। আমরা সাউথ এশিয়ার দেশগুলোতে 8টি দেশে সাংবাদিকদের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছি, যেটি প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলন যেখানে যেখানে হয় সেই জায়গায় আমরা আমাদের এই সাউথ এশিয়ার দেশগুলোর কথা বলি। এর মধ্যে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই দেশে প্রায় 300 সাংবাদিক রয়েছেন যারা জলবায়ু এবং আপনার পরিবেশ নিয়ে কাজ করে। তাদের কাজটা হচ্ছে যে এই যে মানুষের, গণমানুষের যে ভয়েস, গণমানুষের যে কথাগুলো, সেগুলোকে ফোকাস করা। আমরা বিভিন্ন টাইপের প্রোগ্রাম করছি, যেমন গত বছর ফেব্রুয়ারিতে আমরা গাইবান্ধার তিস্তার চরে আমরা একটি গণশুনানি করেছি। চরের মানুষ কিভাবে এই জলবায়ুর অভিঘাতে, জলবায়ুর ক্ষয়ক্ষতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা দেখেছি। সেখানে বিভিন্ন চর থেকে, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুরের চর থেকে নারীরা এসেছিলেন। তারা বলছেন যে অল্প বয়সে তারা বুড়ি হয়ে যাচ্ছে। কারো বয়স 25 বছর, সে নদীর চরে থাকে, সেখানে আগে ফসল ফলতো, আবাদ হতো, সে গায়ের দুধ খাইতো, এখন তো অনেক কিছুই পায় না, মাছও নাই, তো তার খাওয়ার ধরন চেঞ্জ হয়ে গেছে, আবার ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে। তো সে 25 থেকে 30 বছরের মধ্যে তার গালের চামড়া কুচকায় যাচ্ছে, সে চোখে কম দেখতে পাচ্ছে, তারপরে তার নানা রকমের শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। আমরা তখন
সেখানে আমিনুল ইশাদ স্যার ছিলেন, আরো বেশ কয়েকজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ছিলেন। তারা বলেছেন যে এটি সমস্তটাই দায়ী হচ্ছে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের কারণে। তো যে এলাকায় যে যতটা বেশি আপনার অভিঘাত কিংবা যতটা জলবায়ুর প্রভাব বেশি, সেখানে কিন্তু এরকমের সমস্যা বেশি। আমি একটা কথা যদি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে নানা রকমের পরিকল্পনা করা হচ্ছে, এখনো পদক্ষেপগুলো বাস্তবায়নের মুখ দেখে নাই। যদিও সরকার খুবই গুরুত্ব দিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জলবায়ু সুরক্ষার যে আন্তর্জাতিক ফোরাম যেটি, তাতে গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন, নেতৃত্ব দিচ্ছেন। তিনিও ভয়েস রেজ করার চেষ্টা করছেন যে আমাদের বাঁচাতে হবে, বাঁচতে হবে। এবং তিনি বিশ্ব নেতাদেরকে এর মধ্যে থ্রেটও করেছেন যে আপনারা যদি আমাদেরকে বাঁচতে না দেন, আমরাও কিন্তু আপনাদের পাশে থাকবো না। আর একটা জিনিস সেটি হচ্ছে যে আজকে যে জাতীয় সেমিনারটি হচ্ছে, যেটির আয়োজক জুম বাংলাদেশ ফাউন্ডেশন এবং সহযোগী ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস, যারা বিশ্বব্যাপী সমুদ্র পরিবহন ব্যবস্থাপনার সাথে জড়িত, তারা বলছেন যে আমাদের সামনের যে দিনগুলো, সেটিতে কিন্তু এখন যারা ইয়াংরা কাজ করছেন তাদেরকে কিন্তু নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হবে। অর্থাৎ এই জলবায়ু সুরক্ষার জন্য, কার্বন নির্গমন কমানোর জন্য, পরিবেশ সুরক্ষার জন্য, গাছ লাগানোর জন্য, কিংবা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য নানা রকমের পদক্ষেপ নিতে হবে। সবার আগে যেটি করতে হবে, মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিতে হবে যে আপনি আমি সবাই একটি মারাত্মক হুমকির শিকার। সেটি কি? আমাদের সামনে এখন আর আণবিক বোমা কোনো ঝুঁকি নয়, এখন আর ওই মিসাইল, ক্রুড ক্ষেপণাস্ত্র এগুলো কোনো ঝুঁকি না। আমাদের সামনে ঝুঁকি হচ্ছে ভয়াল একটি প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিপর্যয়। আমরা এখন দেখছি যে 100 বছর পরে তুরস্কে ভূমিকম্প হয়েছে, সেখানে একবারে একদিনে 43 সেকেন্ডের ভূমিকম্পে 53,000 লোক মারা গেছে এবং 10টি শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সিরিয়া এবং তুরস্কের সীমান্ত শহর। আমি নিজে বাংলাদেশি সাংবাদিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ তৎপরতার সাথে সরাসরি গিয়ে সেটি দেখার আমার সুযোগ হয়েছিল। আপনারা বিশ্বাস করতে পারবেন না যে যার বাড়িতে বাংলাদেশি টাকায় 200 কোটি টাকা ডায়মন্ড ছিল, তিনি সেই ডায়মন্ডের ব্যাগটি তোলার সুযোগ পাননি, সেটি মাটির সাথে মিশে গেছে। তুরস্ক যদিও ভূমিকম্প প্রবণ একটি দেশ, তারপরে এরকম ভূমিকম্প ওই এলাকার মানুষ এর আগে আর দেখেনি। মানে পুরো একটি শহর মাটির সাথে মিশে গেছে। এটি এখন পর্যন্ত উদ্ধারকর্তা চলছে, 1 বছরের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত চলছে। আমরা দেখলাম আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে, পাকিস্তানে ভূমিকম্প, বন্যা হচ্ছে। মানে যে ট্রেন্ডগুলো আগে ছিল না, সেগুলো আসতেছে। এই যে জুম বাংলাদেশ ফাউন্ডেশনের যে গবেষণা রিপোর্ট, তাতেও বলা হয়েছে। তো আমরা কিন্তু এটার বাইরে না। বাংলাদেশের একটি শহর ভূমিকম্প হয়ে দেবে যাওয়া, এটি এখন কল্পনার মতো না, কিন্তু এটা বাস্তবের কাছাকাছি। এটা বিশেষজ্ঞ যারা আছেন তারা বলবেন। আমরা শুধু আপনাদের বলতে চাই, যারা কাজ করছেন আজকে, যারা শিখতে এসছেন আজকে, যারা আমাদের শিক্ষণীয় ব্যক্তিবর্গের অভিজ্ঞতা নেবেন, তারা কিন্তু সত্যিকার অর্থে জিনিসটাকে গুরুত্ব দেবেন এবং যাদের বলবেন তাদেরকে ভয়াবহতার দিকগুলো তুলে ধরবেন এবং ভবিষ্যতে এ থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো সে বিষয়ে ধারণা দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাই জুম বাংলাদেশ ফাউন্ডেশন এবং ওশান নেটওয়ার্ক এক্সপ্রেসকে, এর সাথে ক্যাপস ডক্টর কামরুজ্জামান মজুমদার।